আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আদিলুর রহমান খান শুভ্র হাসিনার আমলে যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বিমানবন্দরে, এখনো তিনি তেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে না ভাববার কোনো কারণ নাই। পত্রপত্রিকায় খবর বের হচ্ছে দুর্নীতি দমন কমিশনে নাকি অভিযোগের পাহাড় জমছে। কিভাবে কোথায় কোথায় ইউনূস সরকারের উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন। আর দুর্নীতি দমন কমিশন বলছে সংবাদ মাধ্যমকে যে যথাযথ অভিযোগ পেলে কেউই তদন্তের ঊর্ধ্বে নয়। ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর এবং তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে ইউনূস সরকারের কোন কোন উপদেষ্টা বা কর্তা ব্যক্তিরা কখন বিমানবন্দর পার হয়ে কোন দেশে চলে যাচ্ছেন, এসব খবর প্রায় নিয়মিতভাবে সত্য মিথ্যা মিশিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসে এবং ব্যাপক আলোড়ন তৈরি করে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় অংশের মানুষের ভেতরে এই প্রত্যাশা আছে যে নতুন সরকার ক্ষমতায় এসে ইউনূস সরকারের উপদেষ্টারা যেসব অপকর্মের সঙ্গে নিজেদেরকে জড়িয়েছিলেন বা যেসব দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তার একটা বিহিত করবেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন, মামলার মুখোমুখি করবেন, বিচারের মুখোমুখি করবেন এবং এদেরকে কিছুতেই এদের কাছ থেকে এদের সম্পদের হিসাব নিকাশ সহ সব রকম হিসাব নিকাশ বুঝে না নিয়ে দেশ ছাড়ার সুযোগ দেওয়া উচিত না। তবে ইউনূস সরকারের উপদেষ্টারা যে অনেকেই খুবই আকুল হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য এবং বিদেশ যাত্রায় যাতে লাল পাসপোর্ট ক্ষমতা ছাড়ার পর বাধা হয়ে না দাঁড়ায়, সে কারণে অনেকেই ক্ষমতা ছাড়ার আগেই নির্বাচনেরও আগে লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছিলেন। তখন পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এমনটা হবার কথা নয়, দায়িত্ব ছাড়ার আগে লাল পাসপোর্ট ছেড়ে দেওয়ার এই বিষয়টা নজিরবিহীন। কিন্তু তারা সকলেই সব এই যে তাড়াতাড়ি গিয়ে লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিচ্ছিলেন, কারণ এই উপদেষ্টাদের বিদেশ যাওয়ার তাড়া আছে এবং এই বিদেশ যাওয়ার তাড়া থাকায় তারা দ্রুত সাধারণ পাসপোর্টটা ক্ষমতায় থাকতে থাকতে সে ক্ষমতা প্রয়োগ করে নিয়ে সেখানে ভিসা লাগিয়ে প্রস্তুত হয়ে থাকতে চান, যাতে দ্রুততম সময়ে তারা বিদেশে পাড়ি জমাতে পারেন বা যে কোনো কাজে বা প্রয়োজনে বিদেশ যেতে পারেন। আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে উপদেষ্টা বাহিনী, তার মধ্যকার গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী এই উপদেষ্টা এক রকমের জন আলোচনা বা গণ আলোচনার পেছনে থাকলেও তিনি হচ্ছেন সেই উপদেষ্টাদের একজন যারা মূলত ইউনূস সরকারটি পরিচালনা করতেন। এবং ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর যেসব ভেতরের খবর বেরিয়ে আসছে তাতে এখন পরিষ্কার হচ্ছে যে আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান কিংবা রিজওয়ানা হাসানের মতো উপদেষ্টারা প্রকৃতপক্ষে এই পুরো উপদেষ্টা বাহিনীকে শুধু পরিচালনা করছিলেন তাই নয়, তাদের অঙ্গুলি নির্দেশেই এক রকমের পুরো সরকারটা 18 মাস ধরে পরিচালিত হয়েছে। মানবজমিন এ নিয়ে এক আলোড়ন তোলা রিপোর্ট করেছে, যেখানে তারা সরাসরি এই শিরোনাম এবং এই খবর ফাঁস করেছে যে 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, এরা কেউ নির্বাচন চান নাই, এরা দীর্ঘায়িত করবার জন্য মব ব্যবহার থেকে বিদেশি কূটনীতিকদের ব্যবহার সহ নানা কিছু করেছেন। কিন্তু কেন, এই প্রশ্ন মানবজমিন তোলবার পর এই সম্প্রতি এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত, আরেক সাবেক উপদেষ্টা, তিনিও অভিমানী গলায় বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ইউনূস সরকারের ভেতরে আরেকটা সরকার ছিল, একটা কিচেন ক্যাবিনেটের মাধ্যমে ওই সরকার পরিচালিত হতো, ওই উপদেষ্টাদের বৈঠকে তিনি কখনো ডাক পান নাই। তো এহেন উপদেষ্টা, চরম প্রভাবশালী, পরম শক্তিশালী উপদেষ্টা আদিলুর রহমান খান প্রথমবারের মতো বিদেশ যাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতা ছাড়ার পর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তারই বরাতে খবর বেরিয়ে এসেছে। আমার দেশ পত্রিকা, কালের কণ্ঠ, এরা এসব খবর দিচ্ছে এবং আমার দেশ পত্রিকা বলছে রীতিমতো হাসিনা আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি করা হয়েছে।
আমার দেশ লিখছে ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলের মতো কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে হয়রানি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে। পত্রিকাটি লিখছে, নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দরের ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চ এসবি পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে, তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন। সদ্য বিদায়ী উপদেষ্টা নাকি বলেছেন, আদিলুর রহমান খান এসবি কে বলেছেন যে তিনি সদ্য বিদায়ী উপদেষ্টা, তারপরেও তাকে অযাচিতভাবে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন এবং তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন এই উদ্দেশ্যের কথা বলার পরেও তাকে বসিয়ে রাখা হয়। পরে ওই কর্মকর্তা পুলিশের এসবি ব্রাঞ্চের আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর একসময় তিনি ছাড়া পান, তাকে বোর্ডিং পাস দেওয়া হয় নেপালের প্লেনে ওঠার। প্রথম প্রশ্ন, এই সদ্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খানকে একজন সন্দেহভাজন ব্যক্তি হিসেবে এসবির তালিকায় ঢুকিয়ে দিল কে নতুন সরকার ক্ষমতায় আসতে না আসতে? কারণ সুস্পষ্টভাবে ইউনূস সরকারের সকল উপদেষ্টাকে কিংবা বাছাই করা বিএনপির জন্য ক্ষতিকর হয়ে উঠেছিলেন এমন উপদেষ্টাদের বার্তা দেওয়ার যদি তাগিদ না থাকে, তাহলে এমন একজন ব্যক্তিকে যিনি মাত্র তার মন্ত্রিত্ব ছেড়েছেন, উপদেষ্টা পদ ছেড়েছেন, তার নাম সন্দেহভাজন ব্যক্তির তালিকায় এসবি লিস্টে থাকবে কেন? মানে আমরা সকলেই জানি যে সরকারের দেওয়া তালিকায় এসবি লিস্টে এয়ারপোর্টে যদি নাম না থাকে, তাহলে এয়ারপোর্টে কর্মরত স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা কিংবা ইমিগ্রেশনের কর্মকর্তারা নিজ উদ্যোগে এ ধরনের ভিআইপিদের, মানে সদ্য বিদায়ী মন্ত্রীদের কিংবা সরকারের বা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসিয়ে রাখবেন, হয়রানি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। সেই বাস্তবতা একেবারেই বাংলাদেশে অসম্ভব। তাহলে ভাবুন তো, সরকার পরিবর্তন হতে না হতে আদিলুর রহমান খানকে জিজ্ঞাসাবাদকে উদ্দেশ্যমূলক এবং বিএনপি সরকারের সুস্পষ্ট বার্তাবাহী না ভাববার কি কোনো কারণ আছে? মানব জমিন যে প্রতিবেদনটি ছেপে সারা বাংলাদেশে আলোড়ন তুলল সম্প্রতি, যে 3 উপদেষ্টা কিভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেন, সেখানে কিন্তু মানব জমিন সুস্পষ্টভাবে লিখেছেন এই 3 উপদেষ্টা নিয়মিতভাবে সন্ধ্যাবেলা আলাদা করে বৈঠকে বসতেন। এই আদিলুর রহমান খান, ফাউজুল কবির খান এবং রিজওয়ানা হাসান, এবং মানব জমিনের ভাষায় বা মানব জমিনের কথা মতো ডক্টর মোহাম্মদ ইউনূসও নাকি একটা সময়ে নির্বাচন দিয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এই 3 উপদেষ্টা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারা এই বিভিন্ন বিদেশি কূটনীতিকদের কাছে যাচ্ছিলেন, বিভিন্ন কূটনীতিকদের কাছে গিয়ে গিয়ে বলছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা, তাতে এখনই নির্বাচন হলে একটা বিশেষ শক্তি ক্ষমতা দখল করে ফেলতে পারে, কাজেই কিছুতেই যাতে এখন নির্বাচন অনুষ্ঠানের জন্য বিদেশি শক্তিগুলো তৎপর না হয়ে ওঠে। মানব জমিনের চেয়েও বিস্ফোরক যে কথা বলেছে, তারা বলেছে এমনকি হাদির হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়া কিংবা সারা বাংলাদেশ জুড়ে যে এক রকমের মব সৃষ্টি করা হয়েছে এবং ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে 18 মাস ধরে, এবং সর্বশেষ হাদির মৃত্যুর পর ডিসেম্বরে যে প্রতিক্রিয়া এবং প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের যে ঘটনা, ঘন্টার পর ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো রকম তৎপরতা ছাড়া আগুন জ্বলতে দেওয়া, ভাঙচুর চলতে দেওয়া, মানব জমিন বলছে এর সঙ্গেও উপদেষ্টাদের কোনো ব্যক্তি জড়িত এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ আছে। মানে এই 3 জনের দিকেই কিন্তু ইঙ্গিত করছেন। এমনকি মনে করে দেখেন, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যিনি ওই রাতে ডেইলি স্টারে সাংবাদিক উদ্ধার করতে গিয়েছিলেন, তিনি তো বারবার বলে আসছেন যে উপদেষ্টাদের কারো সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন ভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায়। কাজেই উপদেষ্টা পরিষদের কারো উস্কানিতেই এমন ঘটেছে। হাদি মঞ্চের কথা ভাবেন, ইনকিলাব মঞ্চের নেতারা বারবার এ কথা, এমনকি এই যে পরে ইউনূস সরকার যে ভাইকে যুক্তরাজ্যের দূতাবাসে চাকরি দিয়ে গেছেন,
হাদির সে ভাই তো বারবার শাহবাগে দাঁড়িয়ে বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ এমনকি হাদির হত্যাকাণ্ড সম্পর্কে আগে থেকে জানতেন। কাজেই বড় ধরনের ষড়যন্ত্র যে ইউনূস সরকারের ভেতরে ঘটছিল সেটা তারেক রহমান জানেন, সেটা বিএনপি সরকার জানে, এবং বিএনপি রাজনৈতিকভাবে কি কি ঘটেছে গত 18 মাসে সে সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল। তাহলে বিএনপি কি তাদের বিরুদ্ধে কাজ করছিল, উপদেষ্টাদের যারা, কিংবা তাদের বিরুদ্ধে কাজ করছিলেন প্রশাসনের যে ব্যক্তিবর্গ, তাদেরকে বার্তা দিতে চায়? তাদেরকে বিদেশ যাওয়ার সময় হয়রানি দিয়ে শুরু, জিজ্ঞাসাবাদ দিয়ে শুরু, এবং পরবর্তীতে মামলা মোকদ্দমা দুদকের তদন্ত এরকম নানা কিছুতে জড়িয়ে ফেলার ইঙ্গিত দিতে চায়? আদিলুর রহমান খান শুভ্রকে বিমানবন্দরে আটকে দেওয়ার মাধ্যমে বিএনপি কি সে কথাই আবারও এই উপদেষ্টাকে জানান দিল, যে কথা তারা গত বছর অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছিলেন, যে উপদেষ্টাদের কেউ কেউ সরাসরি বিএনপির বিরুদ্ধে কাজ করছেন, তারা তালিকা দিয়ে এসেছিলেন নামের, এবং তারা বলে এসেছিলেন নির্বাচনের আগে এই উপদেষ্টাদের সরিয়ে দেওয়া উচিত। দেখেন, আদিলুর রহমান খান শুভ্রকে হাসিনা আমলের মতো করেই হয়রানি করা হয়েছে এমন একটা শিরোনাম যে আদিলুর রহমান খানের সঙ্গে বা তার রাজনীতি, জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ পত্রিকা আমার দেশ করছে, সেটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ আদিলুর রহমান খান শুভ্রকে তো রীতিমতো মামলা মোকদ্দমা দিয়ে জেল খাটিয়েছে হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের কারাদণ্ড মাথায় নিয়েই তিনি আগস্টে 2024-এর আগস্টে মন্ত্রিত্ব নিয়েছেন, তারপরে সে মামলা খারিজ করিয়েছেন। মানে আদিলুর রহমান খান শুভ্রের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা এনেছিল যে তিনি শাপলা চত্বরে পুলিশের গুলিতে 60 জন নিহত হয়েছেন বলে তার মানবাধিকার সংগঠন অধিকারের বরাতে এমন একটা প্রতিবেদন দিয়েছেন সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে। পরবর্তীতে তিনি আর কোনো নিহত ব্যক্তিকে হাজির করতে পারেন নাই বা প্রমাণ আনতে পারেন নাই। সেই কারণে আদিলুর রহমান খান শুভ্র শুধু কারাদণ্ড প্রাপ্ত ছিলেন না, শেখ হাসিনার আমলে তিনি জেলও খেটেছেন। তাহলে সেহেনক আদিলুর রহমান খান শুভ্র হাসিনার আমলে যেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বিমানবন্দরে, এখনো তিনি তেমন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে না ভাববার কোনো কারণ নাই। পত্রপত্রিকায় খবর বের হচ্ছে দুর্নীতি দমন কমিশনে নাকি অভিযোগের পাহাড় জমছে। কিভাবে কিভাবে কোথায় কোথায় ইউনূস সরকারের উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন, আর দুর্নীতি দমন কমিশন বলছে সংবাদ মাধ্যমকে যে যথাযথ অভিযোগ পেলে কেউই তদন্তের ঊর্ধ্বে নয়। এই আদিলুর রহমান খান শুভ্র গত 2025-এর মে মাসে তারেক রহমান যখন এক দফায় এক দাবিতে নিয়ে গিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে, তখন জুনের শুরুতেই খালেদা জিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তারেক রহমান। ঢাকা ফিরে যেই গুলশানের বাড়িতে উঠেছেন, সেই গুলশানের বাড়ির নাম জারির কাগজ নিয়ে। মানে সেটা বিস্ময়কর ছিল এ কারণে যে প্রেসিডেন্ট জিয়া 1981 সালে নিহত হওয়ার পরেই সরকার ওই বাড়িটি খালেদা জিয়ার নামে দিয়েছিল। কাজেই ওই বাড়ির নামজারির কাগজ নিয়ে একেবারে গণপূর্ত উপদেষ্টা যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে উপস্থিত হলেন, কি আলাপ আর তাদের মধ্যে ছিল, সে আলাপও কিন্তু তখন থেকেই আছে। কাজেই আড়ালে থেকে সকল রকম কলকাঠি নাড়া আদিলুর রহমান খান শুভ্রকে তারেক রহমান সরকার সম্ভবত এ বার্তাটা প্রথম পরিষ্কার করে তার প্রথম বিদেশ সফরে যাওয়ার চেষ্টার সময়ই দিয়ে দিতে চাইলেন যে সরকার বদলে গেছে, অনেক কিছুই হয়তো বদলে যাবে। ভারত খুব সম্প্রতি বাংলাদেশ ভারত ভিসা উন্মুক্ত করতে চলেছে। আজকে বিদেশ মারফত সূত্রে একটা খবর পেয়েছি, যেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করতে ভারত একটা নতুন পদক্ষেপ নিচ্ছে, যে ভিসা সরলীকরণ। তবে কবে থেকে চালু হবে ভিসা সেটা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। প্রথম দিকে যেটা চালু হবে সেটা হচ্ছে আপনাদের ওই মেডিকেল ভিসা এবং কিছু বিজনেস ভিসা। কিন্তু ভিসা চালুর ক্ষেত্রে কতগুলো নিয়ম এখন চালু হচ্ছে, নতুন ফর্ম হচ্ছে। সেই নতুন ফর্মে আপনার সোশ্যাল মিডিয়া ডিটেলস যা আছে সেই ডিটেলস সমস্ত ভরতে হবে, এবং সেখানে আন্ডারটেকিং দিতে হবে যে যে সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন তার ব্যতীত আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া নেই।
যদি থাকে এবং যদি ধরা পড়ে, তাহলে পরে সারা জীবনের মতো ভারতবর্ষের ভিসা ব্যান হয়ে যাবে। সুতরাং ফলস স্টেটমেন্ট দেওয়া যাবে না। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ট্যুরিস্ট ভিসা এবং মাল্টিপল ভিসা যেগুলো আছে, আর যা যা ভিসা, সেগুলো ধীরে ধীরে চালু হবে। কিন্তু আপাতত যারা সংকটাপন্ন রোগী আছেন এবং যারা ব্যবসা ক্ষেত্রের জন্য ভিসার অ্যাপ্লাই করেন, কিন্তু এখন মাল্টিপল ভিসা দেওয়া হবে না। এখন 3 মাস অন্তর অন্তর আপনার রিনিউয়েবল ভিসা দেওয়া হবে। আগে যেমন মাল্টিপল ভিসা আপনার দেওয়া হতো, 5 বছরের জন্য মাল্টিপল ভিসা, 3 বছরের জন্য মাল্টিপল ভিসা, সেগুলো এখন আর দেওয়া হবে না। দীর্ঘকালীন কোনো ভিসা দেওয়া হবে না, অন্তত মানে সাম্প্রতিক ক্ষেত্রে। তবে এটা আস্তে আস্তে সরলীকরণ যে হচ্ছে, সে খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো বিদেশ মন্ত্রক আরো বলছে যে যে সমস্ত তথ্য তাদের কাছে আছে, ঝাড়াই বাছাই করার পর একটা তালিকা তৈরি করা হয়েছে। এই সমস্ত গন্ডগোলের সময় যারা যত ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছিলেন, তাদের সমস্ত, আমি একবার বলেছিলাম মনে আছে, সব ছবি তোলা আছে, সব ভারত রেখে দিয়েছে। তা সেগুলো সমস্ত ঝাড়াই বাছাই করা হয়েছে। ঝাড়াই বাছাই করার পর তারপরেতে এটা করা হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এবার পুলিশ ক্লিয়ারেন্স না হলে পরে আপনাকে দেওয়া হবে না। আর পুলিশ যদি ফলস ক্লিয়ারেন্স দেয়, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে আপনি পুলিশকে প্রভাবিত করেছেন। সেটা কিভাবে প্রভাবিত করেছেন সেটা আপনি জানেন। পুলিশকে প্রভাবিত করে আপনি পুলিশের এর পারমিশন নিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই দাগিদের মধ্যেই পড়ে যাবেন। ফলে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু নিজেদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যদি একবার ভিসায় আপনার ধাব্বা লেগে যায়, সারা জীবনের জন্য ভারতের ভিসা কিন্তু আপনার ব্লক হয়ে গেল। আর একটা কথা, সেটা হচ্ছে যে 6 থেকে 9 এই 3 দিন আপনাদের আমাদের পল কাপুর, তিনি সম্ভবত বাংলাদেশে যাচ্ছেন 6 তারিখ থেকে 9 তারিখ অব্দি। সেখানে তিনি ওই 10টি পয়েন্টের নিয়ে কথা বলবেন, যে 10টি পয়েন্ট নিয়ে কথাবার্তা হয়েছিল আমাদের ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যাপারে। সেই 10টা পয়েন্ট যা তারেক রহমানকে ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটার ব্যাপারে কথা বলতে আজকে সকালবেলা আমাদের রাষ্ট্রদূত বিনয় বার্মার কাছে বোধহয় বিএনপির প্রতিনিধিরা বোধহয় গেছিলেন, আমি যেটা শুনেছি, বোধহয় গেছিলেন, গিয়ে তারা কথাবার্তা বলে এসছেন। এবং এই বিষয়টা, এই 10টা পয়েন্ট নিয়েই কিন্তু বিষয়টা। এখন এই 10টা পয়েন্টের আলোচনা করা হবে, কতটা অগ্রগতি হয়েছে আর কতটা কতদিনের মধ্যে হবে। তবে এই যে পুলিশ হত্যা নিয়ে যে মানে 2 রকমের বক্তব্য পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু ভারত কিন্তু অসন্তুষ্ট। বাংলাদেশের যিনি মন্ত্রী এই বিষয় সংক্রান্ত, তিনি বোধহয় সম্ভবত সালাউদ্দিন, তিনি বলেছেন আমি এরকম কিছু বলিনি। অথচ আপনার যে সিনিয়র নেতা বিএনপির, তিনি বলেছেন যে সব পুলিশ হত্যার বিচার হবে। এই 2 রকম কথার মধ্যে ভারত কিন্তু বুঝতে পারছে যে এদের মানে এটা ঠিক নেই, মানে কথাবার্তায় ঠিক নেই। ফলে ওই 10টি পয়েন্টের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পল কাপুরের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং ভারতীয় আমাদের হাই কমিশনার সেখানে উপস্থিত থাকবেন, তিনি রিপোর্টটা যেটা পাঠাবেন, পল কাপুর যে রিপোর্টটি পাঠাবেন, সেই রিপোর্টের ওপর কিন্তু এই ভিসা চালুর ব্যাপারটা কিন্তু আবার কিন্তু মানে নির্ভর করছে। যদি সেখানে কোনো রকম গন্ডগোল ধরা পড়ে, তাহলে কিন্তু বিষয়টা পিছিয়ে যেতে পারে। ভারত বাংলাদেশকে একটা জায়গায় বেঁধে রেখে দিয়েছে, কূটনৈতিক ক্ষেত্রে একটা জায়গায় বেঁধে রেখে দিয়েছে, যে তুমি যদি আমার সঙ্গে সমানভাবে এগিয়ে চলো, তাহলে আমি তোমার সঙ্গে আছি। যদি তুমি আমার সঙ্গে বেচাল করো, তাহলে আমি তোমার সঙ্গে নেই। তাহলে তুমি তোমার পথ দেখবে, আমি আমার পথ দেখব।
তারপর সামনে তো আছে আপনার ট্রাম্পের সঙ্গে যে আপনাদের মোহাম্মদ ইউনুস যে সমস্ত এগ্রিমেন্ট করে গেছিলেন, সেই এগ্রিমেন্টের পর এপ্রিলের পর থেকে ভারত মাল পাঠাবে কিনা সে ব্যাপারেও একটা কিন্তু আলোচনা একটা চলতে পারে। সেজন্য এক খলিলের সঙ্গে কথা হয়েছে, খলিলুর রহমান এসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। আর দ্বিতীয়বার কথা হবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে আসার পর। কারণ ওখানে যে সমস্ত চুক্তিতে যা করা হয়েছে সেই চুক্তি মানতেই হবে আপনাদের। সেই চুক্তি যদি মানতে হয় তাহলে ভারত থেকে আপনারা কোনো রকম মাল কিন্তু নিতে পারবেন না। সেক্ষেত্রে ভারত কিন্তু আগে থেকেই হাত তুলে দেবে যে আমাদের আর কিছু করার নেই, আপনাদের পাঁঠা আপনারা লেজে কাটেন না মাথায় কাটেন, আপনারা বুঝে নেবেন। কারণ চুক্তিটা করেছে আপনাদের অন্তর্বর্তী সরকারের একজন। তাহলে অন্তর্বর্তী সরকারের যেই হোক না কেন ধরে নেওয়া হবে সেটা হচ্ছে বাংলাদেশ করেছে। এখন বাংলাদেশ যখন করেছে তখন বাংলাদেশের অবস্থা বাংলাদেশকেই ঠিক করতে হবে। এখন আপনাদের হয়ে গেছে উভয় বিপদ। যদি আপনারা ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে চান তাহলে পরে তারেক রহমান পড়বেন অসুবিধাতে। আর ওই চুক্তি যদি মেনে যদি আপনারা সমস্ত কিছু ডাম্প করেন, মানে বাংলাদেশের গভর্নমেন্ট না চাইলেও আমেরিকা পুরো একদম খাদ্য শস্য থেকে আরম্ভ করে যা পারবে সমস্ত ডাম্প করে দেবে। তাহলে সেক্ষেত্রে ডবল দাম তো দিতেই হবে, জাহাজ খরচা তার সঙ্গে আলাদা। এবং আপনার যে ঘরের যে মালগুলো আছে চাষিরা যেগুলো উৎপন্ন করবে সেগুলো আপনারা কোথায় বেচবেন, আপনার সরকার কোথায় বেচবে সেটাও কিন্তু আপনাদের সরকারকে চিন্তা করতে হবে। সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা পুরো ঘেঁটে রয়েছে। তবে যাই হোক 6 তারিখ থেকে 9 তারিখ পল কাপুর যে আসছেন, সেখানে যে আমাদের হাই কমিশনার উপস্থিত থাকবে বিনয় বার্মা, তার উপস্থিতিতে যে আলোচনাটা হবে ওই 10টি পয়েন্ট নিয়ে, ওই 10টি পয়েন্টের ওপরেতে যদি সন্তুষ্ট হয় তাহলে ভারতবর্ষ আপনার ভিসা ওপেন করে দেবে। এইটা অবধি আমি জানতে পেরেছি, সেই খবরটাই আপনাদের দিলাম।